নমস্কার, আপনাদের সবাইকে জানাই রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ইন্ডিয়ান কনস্টিটিউশন বইটি কোথায় রাখা রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে বইটি রাখা রয়েছে ইন্ডিয়ার নবনির্মিত পার্লামেন্ট হাউসের সেন্ট্রাল লাইব্রেরিতে অনেক অনেক সুরক্ষার বেষ্টনীর মধ্যে, এবং নাইট্রোজেন গ্যাস চেম্বার রয়েছে এবং উপরে কাচের গোলাকৃতির একটি বস্তু রয়েছে, তার নিচে আপনি ট্রান্সপারেন্ট ভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে যারা এমপি বা ডেলিগেটস আছে তারা দেখতে পারে। তার জন্য তাকে অনেকগুলো সুরক্ষার প্রসিডিওর কিন্তু পার করে করে যেতে হয়, এবং এর সাথে একটা মনিটরিং মেশিন রাখা রয়েছে, যে মনিটরিং মেশিনটা প্রতি 2 মাসে হিউমিডিটিটা চেক করে, এবং এই নাইট্রোজেন গ্যাসটি প্রতি 6 মাস থেকে 1 বছরের মধ্যে চেঞ্জ করা হয়, এবং এই বইটিরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কেনই বা হবে না বলুন তো? বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের সবচেয়ে বড় বই, যেটি একমাত্র টাইপিং নয়, হাতে লেখা রয়েছে দুটো স্ক্রিপ্টই, অরিজিনাল স্ক্রিপ্ট হিন্দি এবং ইংলিশে, সেই বইয়ের সুরক্ষা তো বেষ্টনী হওয়াই কথা। আমরা যে প্রতিলিপিগুলো দেখতে পাই সেগুলো ইন্ডিয়ান পার্লামেন্টের লাইব্রেরি, বা যে বইগুলো মার্কেটে সোকল্ড অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু এই প্রতিলিপিগুলো থেকেই অ্যাডাপ্টেশন, কারণ অরিজিনাল বই কখনোই কিন্তু বাইরে আসেনি। এবং এই বইটিতে যদি দেখা যায়, চারিদিক দিয়ে কিন্তু বলা হয় সোনার হরপে বা সোনার পাতায় মোড়া, সোনার পাতায় নয়, সোনালী কালারের এবং এক ধরনের জিনিস দিয়ে সেইটা তৈরি করা হয়েছে। এবং এই বইয়েও কিন্তু রামায়ণ কথা রয়েছে। হ্যাঁ, কিভাবে রয়েছে? অ্যাকচুয়ালি বইটিতে আর্টিকেলগুলো রয়েছে, এবং প্রতিটি 22টা পর্যায়ে যেটা রয়েছে সেখানে 22টি চিত্র কিন্তু রয়েছে। কেন ভারতবর্ষ সব ধর্মের দেশ, সেখানে রামায়ণেরও চিত্র রয়েছে, সেখানটাতে গৌতম বুদ্ধেরও চিত্র রয়েছে, সেখানে হরপ্পা মহেঞ্জোদারোরও চিত্র রয়েছে, সেখানটাতে হিন্দু মুসলিম ইভেন গুরু নানকেরও ছবি রয়েছে। তো ভারতবর্ষ যেভাবে এগিয়েছে সবকিছুই কিন্তু তার মধ্যে রয়েছে, এবং প্রথম পেজের প্রথম ছবি কিন্তু নটরাজ। এবং এই বইটিতে এই যে এতগুলো রূপকার, এই ছবিগুলো যে আঁকা রয়েছে লেখার সাথে, সেগুলো রূপকে দিয়েছিলেন জানেন তো? বাংলায় বিশ্ব চ্যানেলটিতে আমার বলতে ভালোই লাগছে, একজন বাঙালি কিন্তু সেগুলোকে এঁকেছিলেন। অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু শান্তিনিকেতন ভিজিটে যান, তিনি তখন চারিদিকে আঁকা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান নন্দলাল বসু। তিনি নন্দলাল বসুকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে আপনি, আমাদের কনস্টিটিউশন হচ্ছে এবং কনস্টিটিউশনের মধ্যে আমরা চাইছি যে যদি দেখুন কোনোভাবে কিছু আঁকা টাকা যায়। তো নন্দলাল বসু এবং তার স্টুডেন্টরা 4 বছর ধরে আস্তে 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 বিভিন্ন পর্যায়ে কিন্তু 22টি চিত্র এই গোটা পেজের সাথে 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 জুড়ে দিয়েছে, এবং অসম্ভব সুন্দর সেই চিত্রগুলো। এম এন রয়ের নামটি বলতেই হবে, কারণ প্রথম রূপকার এই বইটির কিন্তু এম এন রয়। ডক্টর ভীমরাও আম্বেদকরের নাম আমরা যেটা শুনি, সেটা হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির হেড বা চেয়ারপারসন আমরা বলতে পারি। 1950 সালে আমাদের এই রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়, কিন্তু হঠাৎ করে এই দিনটি বা কেন, এর পিছনেও রয়েছে কিন্তু দীর্ঘ ইতিহাস। এর সাথে আরেকটা কনফ্লিক্টের কথা আমি বলে দিই। প্রতি বছরই আমরা যারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ঘাটাঘাটি করি বা যারা ভিডিওগুলো দেখো জানতেই পারবে, 26 নভেম্বর কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে যদি 26 নভেম্বর হয়, তাহলে হঠাৎ করে 26শে জানুয়ারি এই কনস্টিটিউশন উদযাপনের জন্য রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস বা আমরা প্রজাতন্ত্র দিবস যাই বলি, সেটাকে কেন সেলিব্রেট করা হয়? কনস্টিটিউশন ডে তো হয়েই যাচ্ছে 26শে নভেম্বর, তাহলে 26শে নভেম্বর থেকে 26শে জানুয়ারি কেন আসতে হলো? হিস্ট্রিটা একটু জেনে নেওয়া যাক। সেই সময়কার ব্রিটিশ সরকার কিন্তু কোনো না কোনোভাবে ভারতীয়দের কন্ট্রোল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইন নিয়ে আসতো। যেমন দেখা যায় ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট বলে 1863 থেকে তারা বিভিন্ন সময় এনেছে, কিন্তু ভারতীয়রা সেগুলোরই কিন্তু খিলাফে বিরোধিতা করেছে। কারণ এগুলো অ্যাক্ট যখন তারা বানাতো, নিয়ম যখন বানাতো ভারতীয়দের কন্ট্রোলের জন্য, তার মধ্যে কোনো ভারতীয়দের কিন্তু রায়ও নিত না, এবং ভারতীয়দের কিভাবে বাঁধনে রাখা যায় সেটাই ছিল সেই আইনগুলোর মেন অ্যাকচুয়ালি বক্তব্য। সেরকমই একটি আইন ছিল 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ড আইনটাকে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল কিন্তু মন্টেগু চেমসফোর্ড আইনের বিরোধিতাতেই। এবং যখন ব্রিটিশ সাম্রাজ্য বুঝতে পারলো আস্তে আস্তে 1919 থেকে মোটামুটি ভাবে 1926 পর্যন্ত, যে মন্টেগু চেমসফোর্ড আইনের বিরোধিতা তো সব দলই করছে, ভারতবর্ষের সব মানুষ করছে, তার মানে এটাতে কোনো না কোনো মডিফিকেশন দরকার। এই মডিফিকেশনের জন্য শুরু হয় সাইমন কমিশন। ঠিক এটারই নাড়া কিন্তু আমরা সবাই জানি সাইমন গোব্যাক, এবং সাইমন গোব্যাক 1927 সালে সাইমন গোব্যাক এই নাড়া দিতে দিতে পুলিশের লাঠির আঘাতে কিন্তু আমাদের সবার শ্রদ্ধেয় লালা লাজপত রায় মারা যান। এবং
খেপে গিয়ে সেই সময় যিনি বিদেশে ছিলেন, যিনি ইংরেজ ছিলেন, তিনি বলেই দেন, ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন অ্যাকচুয়ালি, যে ইউ ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন। খেপে গিয়ে মতিলাল নেহরু সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল শাট আপ। এবং প্রথম 1927 সালেই শুরু হয়ে যায় নেহেরুর রিপোর্ট তৈরি করার কাজ। কিন্তু নেহেরু রিপোর্ট জলদি কংগ্রেসের সমস্ত নেতারা মিলে নেহেরু রিপোর্ট বলে তারা তৈরি করে, সেটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসাবে তারা বলতে চেয়েছিল। কিন্তু সেখানে বাদ পড়ল জিন্না। জিন্না বলল যে না, এই রিপোর্টে মুসলিমদের দাবি দেওয়া ঠিক সেইভাবে নেই। তো তারা সেটা থেকে বেরিয়ে চলে আসলো। অবশ্যই মতের মধ্যেই মতবিরোধ হলে পরে সেই রিপোর্ট কখনো প্রস্তাবিত হলে পরেও সিলমোহর কিন্তু আর পড়ল না। ঠিক এই জায়গাতেই কিন্তু কংগ্রেসের মধ্যে ততদিনে নরমপন্থী এবং চরমপন্থী দুটো কিন্তু বিভাজন হয়ে গেছে। ময়দানে নামতে হলো সেই সময় বীজ বাঁচাও করার জন্য আমাদের গান্ধীজিকে। গান্ধীজি এই সময় দুই পন্থাকে নিয়ে সাথে বসে কোথায়? সেই লাহোরে। 1929 সালে লাহোরে ডিসেম্বরে, কারণ যদি আমরা দেখা যায় 1927 এবং 1928 মাঝখানে কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হওয়ার একটাই কারণ ছিল যে কিছু কংগ্রেস নেতা চাইছিল পূর্ণ স্বরাজ এবং কিছু চাইছিল ডোমিসাইল। এই দাবিতেই কিন্তু ডিভাইড হয়ে গেছিল এবং এর সাথে নেহেরু রিপোর্টটা পুরোপুরি মুসলিম লীগ থেকে বাতিল করে দেয় এবং কংগ্রেসেরও কিছু নেতা সেটার বিরোধিতা করে। ঠিক এই জায়গাতেই কিন্তু দুটো পক্ষকে একসাথে নিয়ে এসে 1929 সালে লাহোরে একটা সভা হয় কংগ্রেসি নেতাদের মধ্যে এবং সেখানে দুপক্ষই মেনে নেয় যে ভারতবর্ষের আজকের যে স্ট্যাটাস রয়েছে তাতে কখনোই আমরা ডোমিসাইল স্টেটের দাবি করতে পারি না, পূর্ণ স্বরাজ নিয়েই আমাদের এগোতে হবে। বড় নেতারা চলে আসে। তো সেই সময়কার ইয়ং যে নেতারা ছিল তারা, বলা হয় হিস্ট্রি যদি ঘাটা যায়, যে 1929 সালে ডিসেম্বরের 28 ডিসেম্বর কি 30 ডিসেম্বরের মধ্যেই, কেউ বলে 30 ডিসেম্বর রাত্রি 12টার পরে, কেউ বলে 29 ডিসেম্বর বা 28 ডিসেম্বর রাত্রি 12টার আগে, তারা সেই সময়কার ভারতবর্ষের জাতীয় পতাকা যে তিরঙ্গা ছিল সেই তিরঙ্গা লাহোরে, যেহেতু সেটা অবিভক্ত ভারত ছিল, লাহোরেই তারা কিন্তু রাত্রিবেলা ঝান্ডা করে দিয়েছিল, ঝান্ডা উঠিয়ে দিয়েছিল এবং পূর্ণ স্বরাজের দাবিতে। খবরটি পৌঁছায় কংগ্রেসের বড় নেতাদের কাছে। তারা তখন ভাবে যে ঠিক আছে, ইয়ং জেনারেশন জোশের মাথায় এই কাজ করে দিয়েছে, তাহলে পরে আমরা একটা ডেট বাছি এবং সেই ডেটে পুরো ভারতবর্ষ জুড়েই কংগ্রেস এই দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করবে এবং পতাকা উত্তোলন হবে। ঠিক কিভাবে ডেট বাছা যায়? এমনিতেই ঠান্ডার সময় ছিল এবং রাজনৈতিক ইংরেজদের বিরুদ্ধে যে রাজনৈতিক অভিযান বা রাজনৈতিক মতবিরোধ সেগুলোও সব আরো মাত্রায় বাড়ছিল কংগ্রেস। সেই ক্ষেত্রে ডিসাইড হয় যে ঠিক আছে, তাহলে পরে জানুয়ারি মাসের প্রথম রবিবারটি দেখে নাও, সেই রোববারে সবারই মোটামুটি আমরা ফ্রি থাকবো, সেই দিনই গোটা ভারতবর্ষ জুড়ে আমরা এটা করব। কালক্রমে 1930 সালে সেই রোববারটি ছিল হচ্ছে 26শে জানুয়ারি, আর সেই থেকেই কিন্তু 26শে জানুয়ারি এই পূর্ণ স্বরাজের দাবি 1930 থেকে শুরু হয়ে যায় এবং প্রতিদিন মানে প্রতি বছর 26শে জানুয়ারিতে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে মানানো হয় আপ টু 1947। তার মানে 17 বছর ধরে এই ডেটটা কিন্তু আগে ছিল পূর্ণ স্বরাজ দিবস। এই পূর্ণ স্বরাজের দিবসটাকে আমরা জানি, প্রথমে আমি ভিডিওটি শুরুতেই বলেছিলাম যে যখন 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে হয়ে গেছিল, 1949 সালে 26শে নভেম্বর লেখা হয়ে গেছিল, তাহলে কেন 1950 সালের এই দিনটাকে সম্মান জানিয়ে করা হলো? সম্মানের এটাই কারণ ছিল যে এই দিনটা যেহেতু পূর্ণ স্বরাজ দিবস ছিল, সেই জন্যই এই দিনটাকে সম্মানের জন্য 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকে রিপাবলিক ডে বা আমাদের যেহেতু সংবিধান দিবসের সংবিধান গঠন হচ্ছে সেইভাবেই কিন্তু ডিসাইড করা হয় রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস হিসাবে। এই পুরো সংবিধানটি লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন এবং পুরোটি হাতে লেখা, আপনারা সবাই জানেন। টোটাল সেই সময় ছিল 395টি আর্টিকেল, 395 আর্টিকেল, 12 শিডিউল অ্যান্ড 22 পার্টস। যদি আজকের ডেটে যেই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, এখনকার সংবিধানে দেখা যায় মানে সংশোধিত হতে 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 448 আর্টিকেল, মানে 395 আগে ছিল, এখন হচ্ছে 448, 448টি আর্টিকেল, 12টি শিডিউল এবং যেটা ছিল 22টি পার্ট সেটা হয়ে গেছে 25টি পার্ট। কিন্তু সুপ্রিম কোর্টের একটি নিধানও রয়েছে, আমাদের কনস্টিটিউশনের যেটা মেন ধাঁচা সেটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না।
তো এই ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন এবং ফলো সাবস্ক্রাইবার তো আপনাকে করতেই হবে, কারণ এটি ইনফরমেশন বেসড চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন এবং সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। নমস্কার।